ও এত রাস্তা পেরিয়ে অবশেষে নেপালে ঢুকবো ঢুকবো ঢুকবো। ओ लवली 175.75 लीटर। और इंडियन में कितना आएगा ये? 110 रुपये। 110। वो तो ज़्यादा इंडिया से दाम। इंडिया में 106। थैंक यू सर जी। ओके थैंक यू। गुड मॉर्निंग एंड वेलकम टू माई यूट्यूब चैनल एक्सट्रीम प्लैनेट एडभेंचार। আমার যে কলকাতা থেকে মুক্তিনাথ নেপাল বাইক ট্রিপ চলছে, আজকে তার হচ্ছে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বিহারের মতিহারি। আর এই হচ্ছে আমাদের বাইক। আমার দুই যে পার্টনার ওখানে বাইক বাঁধাবাঁধি করছে। আমার বাইক এখানে বাঁধা হয়ে গেছে, বাইক মোটামুটি আমার রেডি। আর এখানে হচ্ছে লাস্ট মুহূর্তে বাঁধাবাঁধি চলছে এই জায়গাটায়। তো আজকে আমার যে প্ল্যান আছে সেই প্ল্যানটা হলো আমি এখান থেকে বেরোবো মতিহারি থেকে। মতিহারি থেকে বেরিয়ে ফার্স্ট ঢুকবো হচ্ছে বীরগঞ্জে। বীরগঞ্জে ঢুকে সেখানে বেশ কিছু কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে পারমিট বানাতে হবে, তারপরে আমাদের কারেন্সি চেঞ্জ করতে হবে, তারপরে ওখানে গিয়ে আমাকে সিম নিতে হবে। এই কাজগুলো করতে একটু সময় লাগবে। তো আমাদের একটু সকাল সকাল বেরোনো উচিত ছিল, মোটামুটি 9টা বা 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কিন্তু একটু দেরি হয়েছে। কালকে যেহেতু প্রচণ্ড খাটনি হয়েছে সেই কারণে আজকে একটু লেজি ভাব ছিল আমাদের মধ্যে, একটু লেট হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। তো বাকি যে পথটা অর্থাৎ বীরগঞ্জ পৌঁছানোর পর আমাদের নর্মাল যে প্ল্যান সেটা হচ্ছে বীরগঞ্জ থেকে আমরা সোজা আজকে পোখরা চলে যাব এবং পোখরায় গিয়ে আমরা স্টে করব। মতিহারির সমস্ত অধিবাসীকে জানাই আমার ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বেরিয়ে পড়লাম বিহারের মতিহারি থেকে, যেখানে আমরা গতকাল ব্যান্ডেল থেকে 660 কিলোমিটার বাইক চালিয়ে ডাইরেক্ট ঢুকে গেছিলাম। এবং সেই মতিহারি থেকে আজকে সকাল এখন প্রায় পৌনে 11টার সময় বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। এখান থেকে রক্সলের দূরত্ব আর হচ্ছে 60 কিলোমিটার। সেই রক্সল থেকে আমরা ঢুকে যাব হচ্ছে বীরগঞ্জ, যেটা নেপালের মধ্যে পড়ে। এই যে ভিড়টা দেখছেন, এই ভিড়টা হচ্ছে রক্সলের যে বাজার, যে বাজারের রাস্তা নিয়ে চলে যায় বীরগঞ্জ বর্ডার, সেই রক্সল বর্ডারের হচ্ছে রাস্তা। চরম ভিড়, এখন মোটামুটি দুপুর 12টা, তার মধ্যে বিহারের রাস্তা ওরে বাবারে মারাত্মক। এখানকার লোকজন যারা বাইক চালায়, যারা টোটো চালায়, আর যারা পথচারী সব কটা ও লেভেলের সব লোকজন। একটা মজাদার ব্যাপার হয়েছে, এই রক্সলের যে রেলগেট মারাত্মক এখানে ভিড়, যেটা এগোনোই যাচ্ছে না, মানে মোটামুটি 1/2 কিলোমিটার আগে থেকে। তো এখানে বর্ডারের যে পুলিশের ট্রাফিকের দায়িত্বে আছে, সেই ট্রাফিক থেকে দুজন এসে আমাদের এরকম বাইক দেখে এবং নেপাল ঢুকছি দেখে পুরো একটা সাইড দিয়ে বার করে দিচ্ছে, যেখান থেকে আলাদা রাস্তা দিয়ে বর্ডার রেল গেটটা ক্রস করা যাবে। দেখুন, এটা হচ্ছে সোজা আমার আছে, এটা হচ্ছে মেন রাস্তা। আর উনি পুরো বাইকের সাথে সাথে হেঁটে হেঁটে এলেন আমাদের সাথে, যে সাইডে ওপর দিয়ে তুলে দেবেন আমাদের। ও বাবা, এই টাকা নেবেন, অবস্থা খুব শোচনীয়। যদিও এই যে এখান দিয়ে ওপর দিয়ে তুলে দিল ফাঁকা দিয়ে, পুরো টাকা নিচ্ছে আমাদের। ক টাকা দিল কি জানি, বলে দেবো পরে। নিচে বর্ডার, ছি মোটামুটি এখানে ঘন্টাখানেক যেত। যাই হোক, পার করে দিচ্ছে, এটা একটা ভাগ্য ভালো। এই যে ওপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ইন্টারন্যাশনাল বর্ডার পার হচ্ছি ঘুষ দিয়ে, ভাবা যায়? ওরে বাবা, এরকম জিনিস লাইফে প্রথম। এটা একমাত্র ভারতবর্ষে সম্ভব। ওয়ান অ্যান্ড অনলি ইটস হ্যাপেন ইন ইন্ডিয়া।
আর মজার ব্যাপার হচ্ছে আমার সামনে খালি দেখুন, যে জিনিসটার জন্য এতদিন মানে এতদিন না এত কষ্ট করে এত দূর আসা, সেটা দেখা যাচ্ছে সামনে নেপালের জাতীয় পতাকা ইয়ে, আর তার সামনে হচ্ছে নেপালের হচ্ছে জাতীয় দ্বার, অর্থাৎ নেপালে প্রবেশ করার জাতীয় দ্বার। ও এত রাস্তা পেরিয়ে অবশেষে নেপালে ঢুকবো ঢুকবো ঢুকবো। ও লাভলি। সো ঢুকে গেলাম নেপাল। ওই নদীটা পার করে গেলাম, ওটাই নেপাল। এবার আমাদের দেখতে হবে ভানসার অফিস। ভানসার অফিস কিধার হে? ভানসার অফিস, এসে গেছি ভানসার অফিস। या हुआ भानसार ऑफिस। आप लोग कराते हैं क्या? कैमरा नहीं चलता है ना, ठीक है। নেপালে ঢুকে বেসিক ফর্মালিটিসগুলো আমরা ফিল আপ করলাম। এখন বেসিক ফর্মালিটিস বলতে এখানে ওই ভানসার বানানো, তারপরে হচ্ছে একটা সিম তোলা, আর সিমের পর হচ্ছে টাকা এক্সচেঞ্জ করা, তিনটেই মিটে গেল। আপনি বর্ডারের রক্সলের ওদিকেও টাকা এক্সচেঞ্জ করতে পারেন বা বর্ডার পেরিয়ে এদিকেও করতে পারেন, যেখান থেকেই করেন না কেন। এখানে হচ্ছে ইন্ডিয়ান 100 টাকার বিনিময়ে আপনি নেপালি 160 টাকা পাবেন, ঠিক আছে? মানে আপনি বড়লোক হয়ে যাবেন ইন্ডিয়ান টাকা দিলে। সিমও তুলে নিয়েছি আমরা। তো সিম আমরা নিয়েছি যেটা হচ্ছে এনসেলের যে সিম পাওয়া যায়, সেই এনসেলের সিম আমরা তুলে নিয়েছি। এনসেলের সিমটা আমাদের পড়লো 380 টাকা। 380 টাকার মধ্যে আমরা 14 দিনের জন্য মোট 18 জিবি ইন্টারনেট পাবো। আমি ইন্টারনেটের কথাটাই খালি বলছি, তার কারণ হচ্ছে এখান থেকে ইন্ডিয়া কল করতে গেলে পার কলে 4 টাকা করে লাগে, সুতরাং প্রচুর খরচ একটা কল করতে গেলে। সেখানে আমি যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল করে নিই কাউকে, তো সেখানে আমাকে ফ্রিতে কল করতে পারবো। তাই আমি বললাম খালি নেটের কথাটা, অর্থাৎ আমি 380 টাকা দিলে এখানে একটা এনসেলের সিম পেয়ে যাব, যেখানে 18 থেকে 19 জিবি আপনার নেট থাকবে, সেটা আপনি 14 দিনের ভ্যালিডিটি। আর ভানসার যেটা বানালাম, ভানসার এই ব্যাপারটা হলো আপনার গাড়ির ভানসার হয়, খালি আপনার আরসি বুকটা লাগবে বা ব্লু বুক যেটাকে বলে, সেটা দিলেই আপনার ভানসার তৈরি হয়ে যাবে। আর সেটা করতে পার ডে লাগে হচ্ছে 100 টাকা করে, ঠিক আছে? আপনি যদি 7 দিনের জন্য করেন, আপনার জন্য ভানসার তৈরি করতে 700 টাকা লাগবে। 5 দিনের জন্য করলে 500 টাকা লাগবে। গানটা চিনতে পারছেন? আমাদের বাংলার গান, কলকাতার গান, রূপম ইসলামের গান। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি নেপালে। শুধু নেপালে নয়, নেপালের একটা নেপালি ধাবায়, যেখানে এই ধাবার লোক হিন্দি ভাষা বুঝতে পারছে না, খালি নেপালি ভাষায় কথা বলে। তো সেখানে এসে হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো কি, এই ধাবাটায় একটা বক্স আছে, ব্লুটুথ বক্স, এই ব্লুটুথ বক্সে বাংলা গান শুনবো। তাই এই ভাই কী করেছে কি, ব্লুটুথে নিজের ফোন থেকে কানেক্ট করে নিয়েছে, কানেক্ট করে নিয়ে বাংলা গান চালিয়ে দিয়েছে। না, রুটি নেই। তো আমরা এখানে খাবো আর বাংলা গান শুনবো। আর এই দিয়ে দিয়েছে খাবার আমাদের। ভাত নিয়েছি, মাংস খাবো, ডাল খাবো, আলু ভাজা খাবো, স্যালাড খাবো, ভাত খাবো। এখানে দাদা খাবে হচ্ছে ডিম, আর ভাই খাবে হচ্ছে মাংস। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর এই যে ভাতের থালিটা আমরা নিলাম, ভাতের থালিটা পড়লো 240 টাকা। এই যে দেখালাম থালিটা 240 টাকা পড়েছে। আর নেপালি টাকায়, অবশ্যই নেপালি টাকায় 240, আর ইন্ডিয়ান টাকায় পড়েছে হচ্ছে 150 টাকা। হ্যাঁ, যেহেতু 100 টাকা ইকুয়াল টু 160 টাকা নেপালে, তাই 150 টাকা পড়েছে 240 টাকায়। আর নেপালের একটা ভালো সুবিধা দিলাম কি, বেশিরভাগ জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান রুপি চলে। আপনারা যদি কারেন্সি চেঞ্জও না করেন, তাহলে কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হবে না। ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান কারেন্সি চলে, এবং সেম রেটেই এরা কিন্তু নেপালিতে যা হবে, ইন্ডিয়ায় যা টাকা হচ্ছে সেই টাকায় রেটটা বা টাকাটা নেয়। সুতরাং এই একটা সুবিধা আছে। তো আপাতত প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমাদের, আমরা এখন খেয়ে নেবো, না খেলে আর পারা যাচ্ছে না। আর আজকে তো আমরা এখন বীরগঞ্জ পেরিয়ে গেছি, দিয়ে একটু মোটামুটি 20 কিলোমিটার মতো ভেতরে ঢুকে গেছি, 20 বা 30 কিলোমিটার। তো
খেয়েটেই আমরা সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দেবো পোখরার উদ্দেশ্যে, কারণ আমাদের ডেস্টিনেশন আজকে আছে পোখরা। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, একটু সন্ধে হবে জানি, তো দেখা যাক, চেষ্টা করব সরাসরি পোখরায় পৌঁছে যাওয়ার জন্য। বাহ, এই রাস্তাটা বেশ ভালো, দুপাশে বেশ একটা জঙ্গল টাইপের আছে, আর মাঝখান দিয়ে একটা সিঙ্গেল লেন রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশনটা বেশ ভালো। আর এই রাস্তাটা হচ্ছে নেপালের যে বীরগঞ্জ আছে, সেই বীরগঞ্জ থেকে পোখরা যাওয়ার রাস্তা। আর পার্টিকুলারলি বলতে গেলে নেপালের বীরগঞ্জ থেকে হেতাওদা বলে একটা জায়গা আছে, হেতাওদা, যার ওপর দিয়ে পোখরা যেতে হয়। সেই হেতাওদা যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে বীরগঞ্জ থেকে। আর এটা পারসা, আমার এই যে দুপাশে এই যে গেয়ে দেখালাম না জঙ্গল, এটা বেসিক্যালি হচ্ছে একটা নেপালের ন্যাশনাল পার্ক, তার নামটা হচ্ছে পারসা ন্যাশনাল পার্ক, পারসা, PARSA। নেপালে আর একটা অভয়ারণ্য খুব বিখ্যাত, যারা এমনি ফ্যামিলি ট্যুর করে বা এমনি ঘুরতে আসে নেপালে, তারা ওখানে যায়, সেটা হচ্ছে চিতওয়ান। চিতওয়ান বলে একটা জায়গা আছে, ওই জায়গায় যায়। তা আমাদের এবারে চিতওয়ানের কোনো পরিকল্পনা নেই, তার কারণ আমরা পুরোপুরি একদম অ্যাডভেঞ্চারাস ওয়েতে চলবো। সেখানে ওই জঙ্গলটাও একটা অ্যাডভেঞ্চার অবশ্যই, কিন্তু সেটা অন্যভাবে অ্যাডভেঞ্চার হয়। কিন্তু এবারে ওই জঙ্গলের অ্যাডভেঞ্চারটা আমাদের নেই, আমাদের অন রোড অ্যান্ড মাউন্টেন রোড। আহা, এই দৃশ্যগুলো আর এই ফিলিংসগুলো আনার জন্যই এসব পাহাড়ি এলাকায় আসা। এটা কিন্তু ওই সেম রাস্তাটা, অর্থাৎ বীরগঞ্জ থেকে হেতাওদা যাওয়ার রাস্তাটা। আর এখন সিঙ্গেল লেন হয়ে গেছে, আগে কিছুটা 4 লেন ছিল, কিন্তু রাস্তা এবার উঠছে হালকা হালকা। যেমন শিলিগুড়িতে কিছুটা যাওয়ার পর সিকিম যাওয়ার পথে বা দার্জিলিং যাওয়ার পথে ও রাস্তা ওঠে, শিলিগুড়ি থেকে বেরোনোর পর কিছুটা। এখানেও পুরো সেম কেস, এবার রাস্তা অল্প বিস্তর উঠছে, কোথাও কোথাও তো কার্ভের জায়গায় অনেকটা উঠে যাচ্ছে। গাড়ির গিয়ার শিফটিং থেকেই বোঝা যায় রাস্তা উঠছে কি নামছে, সেটা চোখে না দেখলেও শুধুমাত্র গিয়ার শিফটিং আর অ্যাক্সিলেটার কিকিংয়ে বুঝতে পারা যায় রাস্তা কতটা উঠছে। ভালো লাগছে বেশ চালাতে, দুর্দান্ত লাগছে, কিন্তু একটাই খালি সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে টাইমটা আমাদের খুব লেট করে ফেলেছি আজকে সকালবেলা বেরোতে, যার ফলে পোখরা ঢোকাটা অনিশ্চিত হয়ে যাচ্ছে ঠিকঠাক সময়ে। বেশি রাত্রি হলে এরকম অচেনা জায়গায় বিদেশ বিভুঁইয়ে এরকম বাইক নিয়ে একা একা রাত্রেবেলা চালানোটা একটু রিস্ক হয়ে যায়, কোনো সমস্যায় পড়লে তখন সমস্যা আরও বেড়ে যাবে। দেখা যাক কি হয়। এই হচ্ছে হেতাওদা মোড়, এইখান থেকেই পোখরা যেতে হলে চলে যেতে হবে বাঁদিকে। একবার पूछ लेते हैं, सर जी पोखरा जाना है? पोखरा जाना यहाँ से जाइए, हाँ, नारायण घाट आएगा नहीं? नारायण घाट, हाँ, अच्छा नारायण घाट आएगा तो वहाँ पर कोई पुलिस ट्रैफिक मिलेगा ना, अच्छा, वहाँ उनसे पूछ लीजिएगा कि हमको काठमांडू पोखरा जाना है, हाँ। तो मुंगलिंग का रास्ता है। मुंगलिंग का रास्ता है, तो अच्छा। नारायण घाट कितना दूर है? 70 किलोमीटर। 36, 36, हाँ कितना हुआ? नहीं, नारायण घाट, अच्छा 76, हाँ, या। 76, ঠিক है ঠিক है, থ্যাংক ইউ। নেপালের হেতাওদা যে জায়গা, সেই হেতাওদার ব্যস্ততম বিকেল, সুন্দর সাজানো গোছানো রাস্তা, দোকান পাট, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর ওপরের সূর্যটা দেখতে পাচ্ছেন আপনারা, ক্যামেরায় তো একটা যাতা দেখাবে, কিছুই বোঝা যাবে না, কিন্তু ওপেন আইজে বা খোলা চোখে ফাটাফাটি দেখতে লাগছে। হেতাওদা জায়গাটা বারবার বলছে এই কারণেই যে যারা পোখরা যাবেন, এরকম বাইকে করে পোখরা যাবেন যারা বীরগঞ্জ থেকে, তো তারা আসবেন, এই হেতাওদা জায়গাটা কিন্তু আপনাদের পার করতেই হবে এদিক থেকে এলে। সুতরাং এটা একটা আপনার মানে পয়েন্ট হতে পারে যে হেতাওদা যদি আমি পৌঁছাই তাহলে আমি রাস্তা ঠিক আছে, যদি না পৌঁছাই তাহলে আমার রাস্তা ভুল আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মুংলিং বলে একটা জায়গা আছে, যেটা এখনও প্রায় 112 কিলোমিটার, এই হেতাওদা থেকে 112 থেকে 15 কিলোমিটার হচ্ছে মুংলিং।
সেই মুংলিংয়ের ওপর দিয়েও কিন্তু আপনাকে যেতে হবে পোখরা। আর এদিকে কি সুন্দর নদী, বাহ বাহ। কিন্তু নদীতে এক ফোঁটা জল নেই, কি নদী বলতে পারবো না, নেপালের নদীর এত নাম জানি না। কিন্তু একটা নদী আমরা চিনবই, সেটা হচ্ছে কালীগণ্ডকী, বিশ্ববিখ্যাত নদী কালীগণ্ডকী। তার পাশ দিয়ে আমরা যাব যখন আমরা মুক্তিনাথ যাব। তো যেটা বলছিলাম, সেই মুংলিংয়ের ওপর দিয়েও আপনাকে যেতে হবে পোখরা। তাই দুটো পয়েন্ট আপনারা যদি ফিক্সড করে রাখেন, এক হচ্ছে হেতাওদা আর দুই হচ্ছে মুংলিং, তাহলে কিন্তু পোখরার রাস্তা ভুল হবার কথা নয়। একটা চা পানের বিরতি, জায়গাটা ঠিক কোথায় বুঝতে পারছি না। ইন্দ্রচক না? হ্যাঁ, ইন্দ্রচক টাইপের কিছু একটা হবে। তা ওটা হচ্ছে জায়গাটার নাম। আর চেনালে বুঝতে পারবেন, এটা হচ্ছে মোটামুটি ওই হেতাওদা থেকে আমরা এলাম, হেতাওদা থেকে মুংলিং যাচ্ছি। হেতাওদার মুংলিংয়ের মাঝামাঝি জায়গায় এই জায়গাটা আছে, রাস্তার ধারেই একদম। এই যে দেখুন এরকম দোকানপাট, এই যে দোকান করা আছে, এরকম সুন্দর চেয়ার টেবিল পাতা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে পড়লাম চা খাবো বলে। কারণ একটানা বাইক চালালে কেমন একটা চোখ ঘুম পাচ্ছে, চোখ লেগে আসছে, একটা ক্লান্তি লাগছে কেমন একটা, সেই জন্য। তো আমাদের পরিকল্পনা যেরকম চলছে, আমরা আজকে পোখরা যাওয়ার কথা, তবে এখন বেশ রাত হয়ে গেছে, 7:30 বাজে। পোখরা এখনও প্রায় 150 কিলোমিটার মতো বাকি আছে। এখনও ঠিক করিনি ফাইনাল ডিসিশন কী করবো, পোখরা যাবো না পোখরার আগে কোথাও হোটেল পেয়ে গেলে স্টে করে যাব, সেটা যেতে যেতে দেখছি আর আপনাদের বলবো। তো মাঝখানে বড় জায়গা একটা আছে যেটা হচ্ছে মুংলিংয়ের ওপর দিয়ে আমাদের পোখরা যেতে হবে। মুংলিং থেকে পোখরা হচ্ছে আরও 90 কিলোমিটার মতো। তো মুংলিং আগে পৌঁছাই, মুংলিংয়ে গিয়ে আমরা ডিসিশান নেব যে কী করা উচিত বা আমাদের শরীর কী চাইছে, কী করলে বেস্ট একটা সলিউশন হয়, সেরকম আমরা কিছু একটা করব। সেই মতো আপনাদের একটা মানে ডিটেলসে আপডেট দিয়ে দেবো। তো আপাতত আমাদের উদ্দেশ্য হচ্ছে মুংলিং, যেটা এখান থেকে আর 50 কিলোমিটার মতো দূরে আছে। আমরা চাটা খেয়ে এখান থেকে মুংলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। পুরো নেপালের একটা খুব নামকরা জায়গা মুংলিং, সেখানে যাব। আর মাঝখানে তো রাত হয়ে গেছে, কতটা ভালো ভিডিও আসবে জানি না, তবু দেখবো, আলো পেলে ভিডিও আপনাদের দেখাবো, আর না হয়তো মুংলিংয়ে গিয়ে আপনাদের সাথে দেখাবো। কিন্তু এখন বাজে ঘড়িতে 8:30, রাত্রি 8:30। সো কালকের মতো আজকের প্ল্যানেও কিছুটা পরিবর্তন করতে হচ্ছে আমাদের। আমরা 80 কিলোমিটার যে এক্সট্রা পড়ে থাকবে মুংলিং থেকে হচ্ছে পোখরা, সেই 80 কিলোমিটার আমরা ওই চালাবো না রাত্রেবেলা পাহাড়ি রাস্তায়। প্লাস পোখরা ঢুকতে আমাদের হয়তো 11টা বেজে যাবে। তখন পোখরা ঢুকে তারপরে গিয়ে হোটেল খুঁজতে হবে, আবার বিশাল ঝামেলা একটা। মানে পুরো ঘরে সেট হতে দেখা যাবে 12টা-1টা বেজে গেছে, কোনো লাভ নেই। তাই আপাতত প্ল্যান করেছি যে আজকে আর মোটামুটি 45 কিলোমিটার গিয়ে মুংলিং, বড় জায়গা, মুংলিংয়েই আমরা একটা সুটেবল হোটেল নিয়ে নেব, নিয়ে মুংলিংয়ে আজকে নাইট স্টে করে যাব। কালকে একটু সকাল বেরিয়ে পোখরা আমরা ঢুকে যাব। আজকে এমনিতে গিয়েও পোখরা কিছু ঘুরতে পারতাম না, তাই কালকে যদি সকাল বেরিয়ে যাই আর 80 কিলোমিটার সকাল চালিয়ে দিই, তাহলে আমরা পোখরা ঢুকে ইজিলি পোখরা ঘুরতে পারবো। থ্যাংক ইউ স্যার জি। ওকে, থ্যাংক ইউ। ছোট্ট একটা চেকিং, রাতের রাস্তা, নেপালের কিছুই না, যেহেতু বাইরের লোক, ইন্ডিয়ান নাম্বার, এরকম বাইক নিয়ে রাত্রেবেলা যাচ্ছি আমরা। তো দাঁড়িয়ে একটা রুটিন চেক আপ, মানে জিজ্ঞাসাবাদ, গাড়ি দেখে নিল, সামনে আমার ইউটিউবের লোগো ফোগো মারা চ্যানেল, এসব দেখে নিল, বললো হ্যাঁ ট্যুর হ্যান ত্যান, দিয়ে আর কিছুই বললো না, ছেড়ে দিল। এবং সাথে একটু হ্যান্ডশেক। প্রচণ্ড ভদ্র পুলিশ আমাদের ওখানকার, সিভিক পুলিশ বা ট্রাফিক পুলিশের মতো, মানে সবার মতো না, কিছু ট্রাফিক পুলিশ, কিছু সিভিক পুলিশ, যারা শুধুমাত্র তো কোনো বাইকার মানেই তারা ভাবে হচ্ছে টাকা, খালি টাকা। এখানে কিন্তু সেরকম না। তো ভালো লাগলো নেপালের পুলিশের সুন্দর কথাবার্তা শুনে, এবং আমাদের যে পুরো ট্রিপটা, সেই ট্রিপের জন্য গুড উইশ করাটা দেখে ভালো। চলুক এরকমভাবে। বেসিক্যালি এটা বলতে চাইছিলাম যে আমরা মুংলিং ঢুকে গেছি সেরকম দেখতে গেলে। তো এই হচ্ছে মুংলিং বাজার, হোটেল খোঁজার পালা চলছে। আমরা এক্ষুনি ঢুকলাম মুংলিংয়ে।
অবশেষে অল সেট মানে এক চান্সে হোটেল পেয়ে গেছি, ঘর পছন্দ হয়ে গেছে, উইথ ভাড়া মানে ভাড়াও পছন্দ হয়ে গেছে। সেই জন্য একদম যে হোটেলটা বললাম আমি দেখাচ্ছি এক্ষুনি, সেই হোটেলটা নিয়ে নিলাম। একটাই অসুবিধা, 3 তলায় ঘর, তবে মালপত্র আমাদের ওপরে তুলে দেবে একজন। তো হোটেলটার নাম হচ্ছে দর্শন হোটেল অ্যান্ড লজ, যেটা হচ্ছে আমরা থাকবো। আর এটার ভাড়া নিল হচ্ছে, একটু পরে বলে দিচ্ছি, আগে ট্যুরের সম্পর্কে একটু ছোটো করে বলে দিই। সেটা হচ্ছে আমরা চলে এলাম মুংলিং, আজকে বেরিয়েছিলাম হচ্ছে সেই মতিহারি থেকে বিহারের, অনেকটা পথ, মাঝখানে প্রচুর কাজ করতে হয়েছে, বীরগঞ্জে ঢুকে ওখানে সব বানসার বানাতে হয়েছে, টাকা চেন, সিম তোলা, প্রচুর সময় নষ্ট হয়েছে। আর এদিকে রাস্তা বীরগঞ্জের পর থেকে, তারপরে হচ্ছে বীরগঞ্জ হেতাওদা এলাম, হেতাওদা থেকে যে মুংলিংয়ের রাস্তাটা মারাত্মক রাস্তা, পুরো পাহাড়ি রাস্তা, সরু রাস্তা, রাত্রেবেলা আমরা চালিয়েছি, মানে ভাই বুকে ভয় করছিল, এত লরি আর সরু রাস্তা, যে কারণে ভয় করছিল চালাতে, খুব রিস্কি হয়ে গেছিলো। আর আজকে পোখরা যাওয়া তো সম্ভব নয়, তার কারণ হচ্ছে এখন বাজে রাত্রি 10টা, পোখরা এখনও 80 কিলোমিটার, এই রাস্তায় 80 কিলোমিটার রাত্রে যেতে এখন 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা না হলে 3 ঘন্টা তো লাগবেই। সেই কারণে থেকে গেলাম হচ্ছে আমরা এখানে পুরো মুংলিংয়ে, কাল সকালবেলা হয়তো পোখরার দিকে বেরোবো, কালকের ব্যাপার কালকে হবে। আজকে আপাতত মুংলিংয়ে আমাদের স্টে হয়ে যাক। হোটেলটা দেখিয়ে দিই এবার আপনাদের। এটা হচ্ছে হোটেল, দেখুন দর্শন হোটেল অ্যান্ড লজ। এইটা সামনে ঢুকেই হচ্ছে এদের রেস্টুরেন্ট টাইপের আছে, বসার জায়গা। আমাদের বাইক এখানে আছে, এই যে ওখানে আর একটা, আমরা এইখান দিয়ে ভেতরে বাইক ঢুকিয়ে দেবো রাত্রে, মালপত্র খুলে একদম ভেতরে। তো এই হলো ব্যাপার। আপাতত ভিডিওটা এখানে স্টপ রাখি, ওকে। পরবর্তী ভিডিওটা আবার নেক্সট এপিসোডে আপনাদের কাছে আসতে চলেছে, ওয়েট করবেন ভিডিও দেখার জন্য। ভালো লাগে যদি আপনারা ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, খুব ভালো লাগে। নতুন একটা ইন্সপিরেশান মানে বেড়ে ওঠে আমার, নতুন কিছু করার, নতুন জায়গা দেখানোর আপনাদেরকে। শুধু এইটুকুনই ডিম্যান্ড, আপনারা ভিডিও দেখুন, ভালো মন্দ সব কিছু কমেন্ট করুন, সাথে লাইক শেয়ার তো থাকবে, আর সাবস্ক্রাইব সাথে। ওকে, টাটা, গুড নাইট।